হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। লেসন এর পক্ষ থেকে কোষো এর গঠনের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা ক্রোমোজোমের ভৌত গঠন নিয়ে বিস্তারিত আলোচনা করব। চলো আজকের ক্লাসটি আমরা শুরু করি। আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে ক্রোমোজোম। আমরা এই ক্রোমোজোমের ভৌত গঠন নিয়ে মূলত আজকের ক্লাসে আলোচনা করব। হ্যাঁ, ক্রোমোজোম। তোমরা বলতে পারবা ক্রোমোজোম কাকে বলে? ক্রোমোজোমে আমরা একটা পরিপূর্ণ সংজ্ঞা শিখবো। হ্যাঁ, আমরা এমনিতে জানি যে মাইটোটিক মাইটোটিক মেটাফেজ দশায় ক্রোমাটিন তন্তুগুলো পেঁচিয়ে পেঁচিয়ে মোটা ও খাটো হয় এবং নির্দিষ্ট সংখ্যা ও আকৃতিতে দৃশ্যমান হয়, তাকে এই ক্রোমোজোম বলে। আমরা এটা জেনে এসেছি, ঠিক আছে। ক্রোমোজোমের আরো সুন্দর সংজ্ঞা আছে। ক্রোমোজোম হচ্ছে কি কোষস্থ নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত অনুলিপন ক্ষমতা সম্পন্ন রং ধারণকারী নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত যেসব সূত্রাকৃতির ক্ষুদ্রাঙ্গ বংশগতীয় বস্তু কি প্রকরণ মিউটেশন ইত্যাদি কাজে সাহায্য করে, মূলত সেটাই হচ্ছে ক্রোমোজোম। তাহলে ক্রোমোজোম কি? কোষস্থ নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত অনুলিপন ক্ষমতা সম্পন্ন রং ধারণকারী এবং নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত যেসব সূত্রাকৃতির ক্ষুদ্রাঙ্গ বংশগতীয় বস্তু মিউটেশন প্রকরণ ইত্যাদি কাজে ভূমিকা পালন করে, মূলত সেটাই হচ্ছে ক্রোমোজোম। হ্যাঁ, আসলে আমরা ক্রোমোজোমের সংজ্ঞাটা লিখে ফেলি। হ্যাঁ, কোষস্থ নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত কোষস্থ নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত কোষস্থ কোষস্থ নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত অনুলিপন ক্ষমতা সম্পন্ন অনুলিপন ক্ষমতা সম্পন্ন অনুলিপন, যেটাকে তোমরা বলো কি ডিএনএ রেপ্লিকেশন। দেখো ক্রোমোজোম গুলোর কি আছে? অনুলিপন ক্ষমতা সম্পন্ন আছে, একটা থেকে আবার তৈরি হবে। কোষস্থ নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত অনুলিপন ক্ষমতা সম্পন্ন অনুলিপন ক্ষমতা সম্পন্ন রং ধারণকারী এই ক্রোমোজোমে দুইটা গ্রিক শব্দ থেকে আসছে ভাই। একটা হচ্ছে ক্রোমা আর একটা হচ্ছে সোম। এই গ্রিক শব্দ ক্রোমা অর্থ হচ্ছে বর্ণ বা কালার এবং সোমা অর্থ হচ্ছে বডি বা দেহ। অর্থাৎ তাহলে ক্রোমোজোম কি হবে? রং ধারণকারী একটা দেহ বা রং ধারণকারী বস্তু। কোষস্থ নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত অনুলিপন ক্ষমতা সম্পন্ন রং ধারণকারী, ঠিক আছে, এবং নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত এবং নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত এবং নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত এই ক্রোমোজোমের মূল উপাদান হচ্ছে মূলত ডিএনএ, বুঝছো? নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত যেসব সূত্রাকৃতির ক্ষুদ্রাঙ্গ যেসব সূত্রাকৃতির ক্ষুদ্রাঙ্গ বংশগতীয় উপাদান
সূত্রাকৃতির ক্ষুদ্রাঙ্গ কি করবে? বংশগতীয় উপাদান বংশগতীয় উপাদান বংশগতীয় বংশগতীয় উপাদান পরে কি বলেছে? মিউটেশন মানে ডিএনএ এর পরিবর্তন, মিউটেশন প্রকরণ। প্রকরণ কি ভাই? বৈশিষ্ট্যের পরিবর্তন। হ্যাঁ, মিউটেশন প্রকরণ ইত্যাদি কাজে ভূমিকা পালন করে। প্রকরণ প্রভৃতি কাজে ভূমিকা পালন করে সেটাই হচ্ছে মূলত ভাই কি? ক্রোমোজোম। হ্যাঁ, এটাই হচ্ছে ক্রোমোজোমের সবচেয়ে সুন্দর সংজ্ঞা। তোমরা এই সংজ্ঞাটাই শিখবে। পালন করে তাকে ক্রোমোজোম বলে। ঠিক আছে ভাই, ক্রোমোজোম কাকে বলে? কুশস্থ নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত অনুলিপন ক্ষমতা সম্পন্ন রং ধারণকারী এবং নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত যেসব সূত্রাকৃতির ক্ষুদ্রাঙ্গ বংশগতীয় উপাদান, প্রকরণ, মিউটেশন ইত্যাদি কাজে ভূমিকা পালন করে, মূলত সেটাই হচ্ছে ক্রোমোজোম। ঠিক আছে, দেখো এই ক্রোমোজোম গ্রিক শব্দ। হ্যাঁ, দেখো এই ক্রোমোজোম যে আমরা পড়ছি, আচ্ছা এখানে লিখি ক্রোমোজোম, খেয়াল করো। হ্যাঁ, ক্রোমোজোম এই ক্রোমোজোম মূলত দুটি গ্রিক শব্দ, ক্রোমা যার অর্থ হচ্ছে বর্ণ, হ্যাঁ, প্লাস সাম। ঠিক আছে, সোমা হবে। দেখো সোমা অর্থ হচ্ছে কি? এই সোমা অর্থ হচ্ছে বডি বা দেহ। সোমা অর্থ হচ্ছে বডি বা দেহ। ঠিক আছে, ক্রোমা অর্থ হচ্ছে কি ভাই? ক্রোমা অর্থ হচ্ছে বর্ণ এবং সোমা অর্থ হচ্ছে দেহ। তাহলে ক্রোমোজোম অর্থটা কি দাঁড়ালো ভাই? রং ধারণকারী দেহ। ঠিক আছে, বা রং ধারণকারী বস্তু বলবো আমরা। ঠিক আছে, রঞ্জিত দেহ বা রং ধারণকারী দেহ। ক্রোমোজোম অর্থ রঞ্জিত দেহ বা রং ধারণকারী দেহ। ঠিক আছে, রঞ্জিত দেহ, রঞ্জিত দেহ বা রং ধারণকারী দেহ, রং ধারণকারী দেহ। ঠিক আছে, ক্রোমোজোম দুটি গ্রিক শব্দ ক্রোমা এবং সোমা থেকে গিয়েছে। হ্যাঁ, ক্রোমা অর্থ কি ভাই? বর্ণ, এবং সোমা অর্থ হচ্ছে বডি, হ্যাঁ, বা দেহ। ঠিক আছে, অর্থাৎ ক্রোমোজোম কি ভাই? রঞ্জিত দেহ বা রং ধারণকারী দেহ। ঠিক আছে, আমরা ক্রোমোজোমের আবিষ্কারক সম্পর্কে একটু জেনে নিয়ে আসো। ক্রোমোজোমের আবিষ্কারক সম্পর্কে। ঠিক আছে, ক্রোমোজোমের আবিষ্কারক সম্পর্কে একটু জেনে নেই। হ্যাঁ, কার্লনাগেলি উদ্ভিদ কোষে প্রত্যক্ষ করেছেন। স্টার্সবার্গার কি করেছে? স্টার্সবার্গারও বলা যায়, বুর্গারও। হ্যাঁ, স্টার্সবার্গার কোষ বিভাজনের সময় আবিষ্কার করেছে। ঠিক আছে ভাই, ওকে। কার্লনাগেলি খেয়াল করো। হ্যাঁ, কার্লনাগেলি কোষ বিভাজন উদ্ভিদ কোষে আবিষ্কার করেছে। ঠিক আছে, কার্লনাগেলি
কালনাগেলি উদ্ভিদ কোষে পার্থক্য করেছে। ঠিক আছে, বিজ্ঞানী কালনাগেলি উদ্ভিদ কোষে পার্থক্য করেছে। ঠিক আছে, কত সালে? 1842 সালে। 1842 সালে। ঠিক আছে, বিজ্ঞানী কার্নেগেলি উদ্ভিদ কোষে পার্থক্য করেছে 1842 সালে। হ্যাঁ, উনি মূলত আবিষ্কারক বলা হয়। এবং স্ট্রাসবুর্গার কি করেছে? কোষ বিভাজনের সময়। হ্যাঁ, স্ট্রাসবুর্গার, ইংরেজিতে লিখে দিই, হ্যাঁ, স্ট্রাসবুর্গার স্ট্রাসবুর্গার কোষ বিভাজনের সময়। ঠিক আছে, 1875। কোষ বিভাজনের সময়। ঠিক আছে, 1875। স্ট্রাসবুর্গার এবং কার্নেগেলি ওনাদের বলা হচ্ছে কি আবিষ্কারক। ঠিক আছে, আবিষ্কার। ঠিক আছে ভাই, ওকে। ওয়াল্টার ফ্লেমিং ক্রোমাটিন নামকরণ করেছিল এবং ওয়ালডেয়ার কি করেছিল? ক্রোমোজোম নামকরণ করেছিল। দেখো, ওয়াল্টার ফ্লেমিং মূলত এই যে স্ট্রাসবুর্গার যে আছে, উনি কি করেছিল? কোষ বিভাজনের সময় সুতার মতো কিছু ঘটন লক্ষ্য করেছিল। ঠিক আছে, এই সুতার মতো কিছু যে এরকম ঘটন লক্ষ্য করেছিল। ঠিক আছে, ওইটাকেই ওয়াল্টার ফ্লেমিং বলেছে কি ক্রোমাটিন। ঠিক আছে, ওয়াল্টার ফ্লেমিং ক্রোমাটিন নামকরণ করেছে এবং ওয়ালডেয়ার কি নাম? ক্রোমোজোম নামকরণ করেছে। কি? ক্রোমোজোম। ঠিক আছে, এই কথাগুলো মনে রাখবা ভাই। হ্যাঁ, ওরা কি করেছেন? ওনারা করেছেন মূলত নামকরণ। ঠিক আছে, ওয়াল্টার ফ্লেমিং ক্রোমাটিন নামকরণ করেছে, ওয়ালডেয়ার ক্রোমোজোম নামকরণ করেছে। আসো আমরা পরে চলে যাই। সাটন এন্ড ভবেরি কি বলেছে? কি ক্রোমোজোম বংশগতির ধারক ও বাহক। এবং থিওফিলাস পেইন্টার বলেছে মানুষের ক্রোমোজোম সংখ্যা 46টি। আসো, হ্যাঁ, সাটন এন্ড ভবেরি কি বলেছে? সাটন এন্ড ভবেরি বলেছে যে ক্রোমোজোম বংশগতির ধারক ও বাহক। সাটন এবং ভবেরি বলেছে বংশগতি ক্রোমোজোম হচ্ছে কি ভাই? বংশগতির ধারক ও বাহক। বংশগতির ধারক ও বাহক। ঠিক আছে, থিওফিলাস পেইন্টার কি বলেছে? থিওফিলাস পেইন্টার
মানুষের ক্রোমোজোম সংখ্যা 46টি নির্ণয় করেছে। মানুষের ক্রোমোজোম 46টি নির্ণয় করেন। মানুষের ক্রোমোজোম 46টি নির্ণয় করেন। ঠিক আছে, এই ছিল ক্রোমোজোমের আবিষ্কারক নামকরণদের সম্পর্কে একটু ইতিহাস। ঠিক আছে, বিভিন্ন উদ্ভিদ প্রজাতিতে ক্রোমোজোম সংখ্যার একটা চার্ট আছে বইয়ে, তোমরা এটা দেখে নিবা। হ্যাঁ, আমি সরাসরি ক্রোমোজোমের ভৌত গঠনে চলে যাই। ঠিক আছে, আসো, ক্রোমোজোমের ভৌত গঠন। ঠিক আছে, উদ্ভিদ প্রাণীর একটা চার্ট আছে বইয়ে, ক্রোমোজোম সংখ্যা কোন উদ্ভিদে কয়টি, কোন প্রাণীতে ক্রোমোজোম সংখ্যা কয়টি, ডিপ্লয়েড ক্রোমোজোম। ঠিক আছে, চার্টটা তোমরা বই থেকে একটু দেখে নিবা। হ্যাঁ, ওকে। কি হয়েছে তোমরা তো জানো, মানুষের ক্রোমোজোম সংখ্যা 46টি, ডিপ্লয়েড ক্রোমোজোম, তাই তো? 46টি থেকে 23 জোড়া অর্থাৎ 22 জোড়া কি হবে, 22 জোড়াকে বলবো আমরা অটোজোম, আর 1 জোড়াকে বলবো আমরা সেক্স ক্রোমোজোম, তাই না? এটা আমরা জানি। চলো আমরা ক্রোমোজোমের ভৌত গঠন শুরু করি। মুছে দিলাম সব। ক্রোমোজোমের ভৌত গঠন। তাহলে ক্রোমোজোম সম্পর্কে আমরা কি তা জানলাম ভাই? কার্ল নাগেলি কি করেছিল? উদ্ভিদ কোষে, তাই তো? এবং স্ট্রাসবুর্গার কোষ বিভাজনের সময় আবিষ্কার করেছে। ওয়াল্টার ফ্লেমিঙ্গো মার্টিন নামকরণ করেছে। পরে আর কে? ওয়াল্ডেয়ার ক্রোমোজোম নাম করেছে। সাটন এন্ড ভবেরি কি বলেছে? বংশগতির ধারক ও বাহক। এবং থিওফিলাস পেইন্টার মানুষের ক্রোমোজোম সংখ্যা 46টি নির্ণয় করেছে। ঠিক আছে, আসো আমরা ক্রোমোজোম আঁকাই একটা। ক্রোমোজোমের ভৌত গঠন। ক্রোমোজোমের ভৌত গঠন। ঠিক আছে, এই ভৌত গঠনটা আমাদের জানতে হবে, ক্রোমোজোমের চিত্রটা আঁকানো শিখতে হবে। ঠিক আছে, দেখিও কিভাবে আঁকাচ্ছি। ক্রোমোজোমের কেন্দ্রে, ক্রোমোজোমে কি মূলত কি ডিএনএ দিয়ে তৈরি, তাই তো? ক্রোমোজোমে কি থাকবে? সেন্ট্রোমিয়ার থাকবে। এই সেন্ট্রোমিয়ারটাই হচ্ছে ক্রোমোজোমের অরঞ্জিত অঞ্চল। ক্রোমোজোম মূলত কি ভাই? রং ধারণকারী একটা দেহ বা রঞ্জিত দেহ, তাই তো? আমরা জেনে আসছি পূর্বেই। এই ক্রোমোজোমের এই সেন্ট্রোমিয়ারটা যে থাকবে সেটা হচ্ছে মূলত অরঞ্জিত অঞ্চল। ঠিক আছে, দেখো আমরা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটা পাই, খেয়াল করো ভাই। হ্যাঁ, এখান থেকে আঁকাই। এই যে আমরা সেন্ট্রোমিয়ার দিচ্ছি, সেন্ট্রোমিয়ারের চতুর্দিকে কাইনোটোকর থাকবে। একটু মোটা করে দেই, কালো করে দিই। ঠিক আছে, এই কালো অংশগুলো হচ্ছে কাইনোটোকর, আর এই মাঝখানের অংশটা, সাদা অংশটাই হচ্ছে মূলত সেন্ট্রোমিয়ার। ঠিক আছে, এই মাঝখানের সাদা অংশটাই হচ্ছে মূলত সেন্ট্রোমিয়ার, এবং এই সেন্ট্রোমিয়ারকে ঘিরে কি আছে? কাইনোটোকর আছে। এই কাইনোটোকরে ভাই ক্ষুদ্র ক্ষুদ্র মাইক্রোটিউবিউল ধারণ করবে। ঠিক আছে, এই কাইনোটোকর ক্ষুদ্র ক্ষুদ্র মাইক্রোটিউবিউল ধারণ করবে। ঠিক আছে, আমি সবকিছু লিখে দিব, বুঝিও। হ্যাঁ, থাকবে কি ভাই? ক্রোমোজোমে কি থাকবে? ক্রোমাটিড থাকবে, তাই তো? কোষ বিভাজনের সময় মেটাফেজ পর্যায়ে ক্রোমাটিন তন্তুগুলো কি হবে? পেঁচিয়ে পেঁচিয়ে খাটো ও মোটা হবে এবং নির্দিষ্ট সংখ্যা ও আকৃতিতে দৃশ্যমান হবে। ঠিক আছে, এই কোষ বিভাজনের মেটাফেজ পর্যায়ে ক্রোমাটিন তন্তুগুলো কি হবে? পেঁচিয়ে পেঁচিয়ে মোটা ও খাটো হবে। এগুলোকেই মূলত আমরা বলবো ক্রোমাটিড। খেয়াল করো। হ্যাঁ, ঠিক আছে, এই ক্রোমাটিড গুলো কি হবে? খাটো বড় হতে পারে। ঠিক আছে, ওকে।
দেখো এই ক্রোমাটিড গুলোতে কি থাকবে ভাই? ক্রোমাটিড গুলোতে থাকবে এরকম ক্রোমাটিন তন্তু থাকবে, তাই না? আমরা দিয়ে দিব, ঠিক আছে। ক্রোমাটিনে কি থাকবে? ডিএনএ থাকবে, তাই তো? পেঁচানো অবস্থায় কি থাকবে? ডিএনএ থাকবে। ক্রোমোজোমের ভেতরে যে ডিএনএ থাকে আমরা জানি, ঠিক আছে। দেখো ক্রোমাটিন তন্তুগুলো আমরা দিয়ে দিচ্ছি। ক্রোমাটিন তন্তুগুলো খেয়াল করিও, হ্যাঁ। আমরা ক্রোমাটিন তন্তুগুলো দিয়ে দিচ্ছি। এই ক্রোমোজোমের মূল উপাদান কি? আমরা তো জানি ডিএনএ, তাই না ভাই? ওকে। এই ক্রোমোজোমের বিশেষ কিছু একটা বৈশিষ্ট্যপূর্ণ অঞ্চল থাকবে, আমরা সেটাও দেব। খেয়াল করো কিভাবে আঁকাচ্ছি, এটা কিন্তু তোমাদের আঁকানো শিখতে হবে, হ্যাঁ। আমরা এখানে একটা ক্রোমোজোম আঁকাতে চেষ্টা করেছি, ঠিক আছে। এই ক্রোমোজোমের কি হবে? বিশেষ কিছু বৈশিষ্ট্যপূর্ণ অঞ্চল থাকবে, বুঝছো? এই যে মনে করো এখানে একটা বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ অঞ্চল আছে, এতটুকু আমরা বলবো টেলোমিয়ার। এটা বোল্ড করে দিচ্ছি, দেখো, ঠিক আছে। এটার কাজ কি আমি বলবো। এটা ঝরা নিয়ন্ত্রণ করে, মানে একটা কোষের বিভাজন দেখে বলা যাবে কোষটি আর কতকাল বাঁচবে, ঠিক আছে। এটা হচ্ছে ক্রোমোজোমের বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ অঞ্চল, ঠিক আছে। আমি ব্যাখ্যাতে লিখে দেব সুন্দর করে। দেখো আগে এই বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন অঞ্চলটা আঁকায় ফেলছি। এটা হচ্ছে ক্রোমোজোমের বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ অঞ্চল, ঠিক আছে। এবং এই ক্রোমাটিন তন্তুগুলো আছে না, ক্রোমোজোমের এক প্রান্তে এই ক্রোমাটিন তন্তুগুলো কি হবে? এরকম গোলাকৃতির অংশ তৈরি করবে, ঠিক আছে, যেগুলোকে মূলত স্যাটেলাইট বলা হয়, বুঝছো ভাই? কোন ক্রোমোজোমের এক বাহুর প্রান্তে ক্রোমাটিন সূত্র দ্বারা সংযুক্ত গোলাকার বস্তু। কোন ক্রোমোজোমের এক বাহুর প্রান্তে ক্রোমাটিন তন্তু দ্বারা কি হয়? সংযুক্ত গোলাকার অংশটাকে বলা হয় মূলত স্যাটেলাইট, ঠিক আছে। ক্রোমোজোমে ভাই আবার কুঞ্চন থাকবে, ঠিক আছে। মুখ্য কুঞ্চন, গৌণ কুঞ্চন। এখানে দেখো, এখানে যে সেন্ট্রোমিয়ারটা আছে, এই সেন্ট্রোমিয়ারটার জন্য কেমন হয়েছে? এই জায়গাগুলো একটু সরু হয়ে গিয়েছে না ভাই? এটাকে আমরা বলবো মূলত মুখ্য কুঞ্চন, ঠিক আছে। এই মুখ্য কুঞ্চন ছাড়াও নিচের দিকে থাকবে হচ্ছে কি গৌণ কুঞ্চন। দেখো আমরা দিয়ে দিই এটা, আসো। থাকবে হচ্ছে কি গৌণ কুঞ্চন, থাকবে মুখ্য কুঞ্চন ছাড়াও থাকবে হচ্ছে কি ভাই গৌণ কুঞ্চন। আসো, এই যে এটা হচ্ছে ভাই গৌণ কুঞ্চন, ঠিক আছে। আর এইখানেই থাকবে মূলত কি স্যাটেলাইট। স্যাটেলাইট কি কোন ক্রোমোজোমের এক বাহুর প্রান্তে ক্রোমাটিন তন্তু দ্বারা গঠিত একটা গোলাকার অংশ, ঠিক আছে। এই স্যাটেলাইটের মাঝেও থাকবে মূলত ক্রোমাটিন তন্তু। এই স্যাটেলাইটের মাঝেও ক্রোমাটিন তন্তু থাকবে, ঠিক আছে। আমরা মূলত ক্রোমোজোমটা আঁকায় ফেলেছি, এবার আমরা বিভিন্ন অংশের নাম লিখব, ঠিক আছে। ওকে, এগুলো কি ভাই ক্রোমোজোমের? এই যে এগুলো কি বাহু না? এগুলো হচ্ছে বাহু, বাকি বলবা ক্রোমাটিড। কয়টা ক্রোমাটিড আছে? দুইটা ক্রোমাটিড আছে, তাই তো? ওকে, এই মাঝের অংশটাকে তুমি কি বলবা? সেন্ট্রোমিয়ার। এই সেন্ট্রোমিয়ারকে ঘিরে অবস্থান করতেছে কাইনোটকর, এবং কাইনোটকরের চতুর্পাশে কি আছে? মাইক্রোটিউবিউল আছে। আর এই মাঝখানের যে অরঞ্জিত অঞ্চল, ঠিক আছে, যে জায়গাটা বোল্ড করা হয়নি, সেটাই হচ্ছে মূলত সেন্ট্রোমিয়ার। এই সেন্ট্রোমিয়ারের অবস্থান ক্রোমোজোমে একটা খাঁজের সৃষ্টি করে, এই খাঁজটাকে বলা হয় কি মুখ্য কুঞ্চন। মুখ্য কুঞ্চন ছাড়াও কোনো বাহুর এক প্রান্তে কি হয়? ক্রোমাটিন সূত্র দ্বারা একটা গোলাকার অংশ দেখা যায়, সেটাকে বলা হয় কি ভাই?
স্যাটেলাইট, এবং এইখানে কি থাকে, গৌণ কুঞ্জন থাকে। মুখ্য কুঞ্জন ছাড়া যে অন্যান্য কুঞ্জন আছে তাকে গৌণ কুঞ্জন বলা হয়। ঠিক আছে, আর এই যে অংশগুলোকে বলবো আমরা ক্রোমাটিন সূত্র। ওকে ভাই, আসো আমি একবার জায়গাগুলোর নাম লিখে ফেলি। হ্যাঁ, ওই যে দেখো ক্রোমোজোমের এক বাহুর প্রান্তে কি আছে, বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ অঞ্চল আছে, এই জায়গাটা বোল্ড করে দিছি। ঠিক আছে ভাই, এইটাকে মূলত কি বলবা, এটাকে বলা হয় টেলোমিয়ার। কি বলবা, টেলোমিয়ার। হ্যাঁ, আসো, এটা হচ্ছে কি টেলোমিয়ার। টেলোমিয়ার, ঠিক আছে। এইগুলো কি ভাই, এইগুলো হচ্ছে কি, এইগুলো কি ভাই, এইগুলো হচ্ছে ক্রোমোজোমের বাহু। ঠিক আছে, আসো লিখি, এগুলো হচ্ছে ক্রোমোজোমের বাহু। ওকে, এটা হচ্ছে কি বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ অঞ্চল, ক্রোমোজোমের এক বাহুটার প্রান্তে আছে, এটাকে বলবো আমরা টেলোমিয়ার। ঠিক আছে, এইগুলোকে আমরা কি বলবো, এই যে এটাকে আমরা বলবো কি ক্রোমাটিড। ঠিক আছে, আমরা বলবো হচ্ছে ক্রোমাটিড। আগে সেন্ট্রোমিয়ারটা আমরা লিখে ফেলি। দেখো আমরা দিচ্ছি হচ্ছে ক্রোমাটিড। এইগুলোকে কি বলবো, এদিকে কি দেখা যাবে, আচ্ছা এইদিকে আমরা দিচ্ছি, বুঝি হয়। এইগুলোকে আমরা কি বলবো, এই যে এইগুলোকে বলবো আমরা ক্রোমাটিড। ঠিক আছে, এইদিকে কি দেখা যাবে, আচ্ছা এটা বাহু। হ্যাঁ, বাহুটা তো বুঝছো, এখানে লিখে ফেলি ক্রোমাটিড। ক্রোমাটিড, ঠিক আছে। কি আছে ভাই, বাহু আছে, ক্রোমাটিড আছে। ঠিক আছে, ক্রোমাটিন তন্তুগুলোই পেঁচিয়ে পেঁচিয়ে কি হয়, মেটাফেজ পর্যায়ে এসে মোটা হয়ে যায়, খাটো হয়ে যায়, নির্দিষ্ট সংখ্যা ও আকৃতিতে দৃশ্যমান হয়ে যায়, তখন এগুলোকে বলা হয় ক্রোমাটিড। ঠিক আছে, কয়টা ক্রোমাটিড আছে, এই একটা দুইটা ক্রোমাটিড আছে, তাই না ভাই? ওকে, দেখো এই এই যে এই মাঝখানের যে অরঞ্জিত অঞ্চলটা আছে, এই যে মাঝখানের অরঞ্জিত অঞ্চল, খেয়াল করিও, এই যে মাঝখানের অরঞ্জিত অঞ্চল, এটাকে বলবো আমরা কি সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার, ক্রোমোজোমের এটা অরঞ্জিত অঞ্চল। ঠিক আছে, এই সেন্ট্রোমিয়ারের জন্য ক্রোমোজোমে যে কুঞ্জনটার সৃষ্টি হয়েছে এটাকে আমরা বলবো মুখ্য কুঞ্জন। মুখ্য কুঞ্জন, তাই তো, এটাকে বলবো আমরা মুখ্য কুঞ্জন। ঠিক আছে, এই মুখ্য কুঞ্জন ছাড়া ক্রোমোজোমে এই যে এখানে যে কুঞ্জনটা আছে, অন্যান্য কুঞ্জনকে আমরা বলবো গৌণ কুঞ্জন। গৌণ কুঞ্জন, হ্যাঁ, এই নির্দিষ্ট অংশের, এই যে প্রতিটা অংশের আমাদের নাম জানতে হবে। ঠিক আছে, এই সেন্ট্রোমিয়ারের অবস্থানটা ক্রোমোজোমে একটা কুঞ্জনের সৃষ্টি করে। দেখো এই অংশটা কেমন প্রশস্ত বেশি, তো এই অংশটা হচ্ছে সরু, কিসের জন্য হয়েছে, এই সেন্ট্রোমিয়ারটার অবস্থানের জন্য হয়েছে, এটাকে আমরা বলবো গৌণ মুখ্য কুঞ্জন। এই মুখ্য কুঞ্জন ছাড়া অন্যান্য কুঞ্জনকে আমরা বলবো কি গৌণ কুঞ্জন। ঠিক আছে, ওকে, দেখো কোন ক্রোমোজোমের এক বাহুর প্রান্তে কি হয় ভাই, ক্রোমাটিন সূত্র দ্বারা গঠিত গোলাকার অংশ দেখতে পাওয়া যায়। এই গোলাকার অংশগুলোকে মূলত বলা হয় কি জানো, বলা হয় স্যাটেলাইট। স্যাটেলাইট, ঠিক আছে। এই আমরা নিউক্লিয়াসে যে কি দিয়েছিলাম, নিউক্লিওসোম দিয়েছিলাম না ভাই আমরা, নিউক্লিওলাস। এই স্যাটেলাইট গুলোর পাশেই কি থাকবে, স্যাটেলাইট গুলোর পাশেই মূলত নিউক্লিওলাস থাকবে। এই জন্য এই স্যাটেলাইটকে বলা হয় জানো কি, নিউক্লিয়াস পুনর্গঠন অঞ্চল। ঠিক আছে, স্যাটেলাইটকে কি বলা হয়, স্যাটেলাইটকে বলা হচ্ছে কি, সরি দুঃখিত, এই গৌণকুঞ্জন আছে না ভাই, এই দেখো এই গৌণকুঞ্জন, এখানেই থাকবে নিউক্লিয়াস, এই জন্য এই গৌণকুঞ্জনকে বলা হচ্ছে নিউক্লিওলাস পুনর্গঠন অঞ্চল। ঠিক আছে, গৌণকুঞ্জন, এই গৌণকুঞ্জনকে বলা হয় নিউক্লিওলাস পুনর্গঠন অঞ্চল। ঠিক আছে, কারণ এইখানে কি থাকবে, নিউক্লিওলাস থাকবে। আর এটা হচ্ছে স্যাটেলাইট। স্যাটেলাইট, এই স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে বলা হয় স্যাট ক্রোমোজোম। হ্যাঁ, লিখে দিব সবকিছু, তাহলে অংশগুলোর নাম বোঝো। এগুলো হচ্ছে কি ক্রোমোজোমের বাহু, তাই না, বাহু। আর এইগুলো প্রতিটাকে আমরা কি বলবো, ক্রোমাটিড।
এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার, অরঞ্জিত অঞ্চলটা। ঠিক আছে, এই সেন্ট্রোমিয়ারের চতুর্দিকে দেখো রঞ্জিত অংশ আছে, এই যে কালো করে বোল্ড করে দিয়েছি। এই অংশটাকে আমরা বলবো কি? কাইনোটোকর। এটাকে আমরা কি বলবো? কাইনেটোকর। কাইনেটোকর। ঠিক আছে, এই কাইনোটোকরের চতুর্দিকে কি আছে? যে দেখো সূক্ষ্ম অংশ দিয়েছি, হ্যাঁ, এটা হচ্ছে মাইকোটিউবিউল। 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 ঠিক আছে ভাই, এটা হচ্ছে কাইনোটোকরের চতুর্পাশে অংশটা হচ্ছে কি? মাইকোটিউবিউল। ঠিক আছে, ক্ষুদ্র ক্ষুদ্র টিউব সদৃশ। ওকে, তাছাড়া আর কি আছে দেখো? ক্রোমাটিন তন্তু আছে, তাই তো? হ্যাঁ, এইগুলো হচ্ছে কি? এই যে পেঁচানো অংশগুলো, এগুলোকে আমরা কি বলবো? ক্রোমাটিন তন্তু। ক্রোমাটিন তন্তু, এগুলোকে বলবো ক্রোমাটিন তন্তু। ঠিক আছে ভাই, এখানে যেন কি থাকবে? ক্ষুদ্র ক্ষুদ্র কিছু গুটিকা থাকবে, যেগুলো প্যাকাইটিন উপদশায় দেখা যাবে, হ্যাঁ, যার নাম হচ্ছে ক্রোমোমিয়ার। বুঝছো? হ্যাঁ, এই যে এইখানে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু গুটিকা থাকবে, যেগুলো হচ্ছে প্যাকাইটিন উপদশায় দৃশ্যমান হবে। এই ক্ষুদ্র ক্ষুদ্র গুটিকা গুলোকে বলা হয় ক্রোমোমিয়ার। ঠিক আছে, ক্ষুদ্র ক্ষুদ্র গুটিকা থাকবে, যেগুলো হচ্ছে প্যাকাইটিন উপদশায় দেখা যাবে, এইগুলোকে বলা হয় ক্রোমোমিয়ার বা আইডিওমিয়ার। ক্রোমোমিয়ার। ক্রোমোমিয়ার। ঠিক আছে ভাই, বা কি বলবো? বা বলবো হচ্ছে আইডিওমিয়ার। আইডিওমিয়ার। ঠিক আছে, এগুলো কি মূলত এই ক্রোমোমিয়ার গুলো কখন দেখা যাবে? প্যাকাইটিন উপদশাতে দেখা যাবে। বুঝছো? মূলত আমরা সবকিছু দিয়ে ফেলেছি, তাই না? বাহু দেখো কি? টেলোমিয়ার। টেলোমিয়ার, ক্রোমাটিন তন্তু, পরে মুখ্য কুঞ্জন, গৌণ কুঞ্জন, পরে কি? সেন্ট্রোমিয়ার, যেটা ক্রোমোজোমের অরঞ্জিত অঞ্চল, পরে কাইনোটোকর। ঠিক আছে, এটা ছোট একটা অবকাঠামো। পরে আছে কি? মাইকোটিউবিউল। কাইনোটোকরকে ঘিরে মাইকোটিউবিউল আছে। আছে কি? ক্রোমোমিয়ার বা আইডিওমিয়ার। ওকে, আছে হচ্ছে স্যাটেলাইট। তাহলে আমরা এই হচ্ছে কি? ক্রোমোজোমের বিভিন্ন অংশ। আমরা এবার এই অংশগুলোর বর্ণনা দেখব। ঠিক আছে, ওকে, চলো আমরা শুরু করি। ক্রোমাটিন দিয়ে শুরু করব আমরা প্রথমে। হ্যাঁ, ক্রোমাটিন। ক্রোমাটিন কি? ক্রোমোজোমের মূল উপাদানটাই হচ্ছে কি ভাই? ক্রোমাটিন। ঠিক আছে, যেটা ডিএনএ ও প্রোটিন দিয়ে গঠিত, অর্থাৎ নিউক্লিয় প্রোটিন দিয়ে গঠিত। হিস্টোন প্রোটিনের সাথে যদি সংযুক্ত থাকে, তখন বলা হয় ডিএনএটাকে নিউক্লিওসোম। ঠিক আছে, আসো আমরা ক্রোমাটিন দিয়ে শুরু করি। খেয়াল করিও, হ্যাঁ, ক্রোমাটিন। আর আমার সাথে সাথে লিখে ফেলবা ক্রোমাটিন। এই ক্রোমাটিন কি ভাই? এই ক্রোমাটিন হচ্ছে ক্রোমোজোমের মূল উপাদান। ঠিক আছে, এটি কি? মূল উপাদান। ক্রোমোজোমের মূল উপাদান। ক্রোমোজোম মূলত কি দিয়ে তৈরি ভাই? ডিএনএ দিয়ে তৈরি, তাই না? এটি ক্রোমোজোমের মূল উপাদান। আসো আমরা বর্ণনাটা লিখি। কি বলবো? ক্রোমাটিন কি দিয়ে গঠিত? ডিএনএ প্লাস প্রোটিন, নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত। নিউক্লিয় প্রোটিন। ঠিক আছে, নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত। নিউক্লিয় প্রোটিন। ক্রোমাটিন নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত। ঠিক আছে, অর্থাৎ কি? ডিএনএ প্লাস প্রোটিন দিয়ে গঠিত। ডিএনএ প্লাস প্রোটিন। ঠিক আছে ভাই, এই ডিএনএ সাথে সংযুক্ত অবস্থায়, হিস্টোন প্রোটিনের সাথে সংযুক্ত অবস্থায় ডিএনএ কে বলা হয় নিউক্লিওসোম। হিস্টোন প্রোটিনের সাথে সংযুক্ত অবস্থায় ডিএনএ কে নিউক্লিওসোম বলে। ঠিক আছে, এই যে ডিএনএ, হ্যাঁ,
বুঝিও, এই যে ডিএনএটা যদি হিস্টোন প্রোটিনের সাথে সংযুক্ত থাকে, এই যে বিভিন্ন অংশ এগুলোতে যদি হিস্টোন প্রোটিন থাকে, ঠিক আছে, এই হিস্টোন প্রোটিনের সাথে যদি থাকে, হিস্টোন প্রোটিনের সাথে সংযুক্ত অবস্থায় ডিএনএটাকে বলা হয় নিউক্লিওসোম। হিস্টোন প্রোটিনের সাথে সংযুক্ত অবস্থায় ডিএনএ কে নিউক্লিওসোম বলে। হিস্টোন প্রোটিনের সাথে সংযুক্ত অবস্থায়, হিস্টোন প্রোটিনের সাথে সংযুক্ত অবস্থায় ডিএনএ যদি থাকে, আমার কথাটা পূর্ণ করে তুমি লিখবা, হ্যাঁ, হিস্টোন প্রোটিনের সাথে সংযুক্ত অবস্থায় ডিএনএ কে নিউক্লিওসোম বলা হয়। ঠিক আছে, আমি সংক্ষেপে লাগলাম হিস্টোন প্রোটিন প্লাস ডিএনএ, এটাকেই বলা হয় নিউক্লিওসোম। নিউক্লিওসোম, হ্যাঁ, এটা পরীক্ষায় নিউক্লিওসোমের সংজ্ঞা আসলে তুমি কি বলবা? হিস্টোন প্রোটিনের সাথে সংযুক্ত অবস্থায় ডিএনএ কে নিউক্লিওসোম বলে, নিউক্লিওসোম বলে। ঠিক আছে ভাই, ওকে। এই ক্রোমাটিন কুণ্ডলী পাকিয়ে মোটা ও খাটো হয়। এই ক্রোমাটিন তন্তুগুলো আছে না, এইগুলো এরা হচ্ছে কি কুণ্ডলী পাকিয়ে মোটা ও খাটো হবে। ঠিক আছে, এই যে এরকম কুণ্ডলী পাকিয়ে কি হয়েছে, মোটা ও খাটো হয়েছে, মোটা ও খাটো হয়েছে। ঠিক আছে, প্রাথমিক অবস্থায় 11 থাকে এবং সর্বশেষে 700 ন্যানোমিটার হয়। এটা কুণ্ডলী পাকিয়ে মোটা ও খাটো হয়। কুণ্ডলী পাকিয়ে মোটা ও খাটো হয়, মোটা ও খাটো হয়, খাটো হয়। ঠিক আছে, বুঝিও 11, 30, 300, 700, 11, 30, 300, 700 এত ন্যানোমিটার। বুঝো এটা কি হয় ভাই, প্রাথমিক অবস্থায় থাকবে। ঠিক আছে, আর চূড়ান্ত সর্বশেষ অবস্থায় 700 ন্যানোমিটার, এটা প্রাথমিক। আর এটা হচ্ছে কি সর্বশেষ। দেখছো কতগুলো প্যাচ থাকে। ওকে, দেখো মানুষের প্রতিটি ক্রোমোজোমে ডিএনএ 10,000 গুণ খাটো হয়। হেডস 1928 সালে ক্রোমাটিন তন্তুকে 2 ভাগে ভাগ করেন। কি বলছে, মানুষের দেহে কি হয়, মানুষের একটি ক্রোমোজোমে ডিএনএ 10,000 গুণ খাটো হয়। মানুষের একটি ক্রোমোজোমে, মানুষের একটি ক্রোমোজোমে, একটি ক্রোমোজোমে ডিএনএ 10,000 গুণ খাটো হয়। একটু মনে রাখবা এমসিকিউ এর জন্য, হ্যাঁ, এত গুণ খাটো হয়। মানুষের একটি ক্রোমোজোমে ডিএনএ 10,000 গুণ খাটো হয়। ঠিক আছে, আমরা উপর থেকে একটু মুছে ফেলি, কারণ আমাদের হেটারোক্রোমাটিন ও ইউক্রোমাটিন সম্পর্কে একটু জানতে হবে। দেখো এটাকে আইডিওমিয়ার এটা মুছে দিই, তাহলে এখানেই লেখা যাবে। কি বলেছে, 1928 সালে বিজ্ঞানী হেইটস ক্রোমাটিন তন্তুকে 2 ভাগে ভাগ করেন। এই অবধি মুছে দিই। উনিশশো আঠাশ সালে কি করেছে, হেইটস ক্রোমাটিন তন্তুকে 2 ভাগে ভাগ করেন। ক্রোমাটিন তন্তুকে 2 ভাগে ভাগ করেন। ক্রোমাটিন তন্তুকে 2 ভাগে ভাগ করেন, 2 ভাগে ভাগ করেছেন। ঠিক আছে,
ভাগ করেন। ঠিক আছে, ক্রোমাটিন তন্তুকে কি করেছে? 2 ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে হেটারোক্রোমাটিন, এরা ইন্টারফেস ও প্রোফেজ পর্যায়ে ক্রোমাটিনের যে অংশ অধিক কুণ্ডলিত থাকবে এবং নিষ্ক্রিয় ডিএনএ ধারণ করবে। তাহলে কি হবে? নিষ্ক্রিয় ডিএনএ ধারণ করবে, অর্থাৎ এমআরএনএ সংশ্লেষিত হবে না। এটাই বলেছে যে হেটারোক্রোমাটিন আর একটা হচ্ছে ইউক্রোমাটিন, এরা কি হবে? সক্রিয় ডিএনএ ধারণ করবে, অর্থাৎ কি হবে? এবং কম কুণ্ডলিত থাকবে, তাছাড়া এমআরএনএ সংশ্লেষও করবে, মানে তৈরি করবে। ঠিক আছে, 2 ভাগে ভাগ করেছে, বুঝিও। একটা হচ্ছে হেটারোক্রোমাটিন, হেটারোক্রোমাটিন। এই হেটারোক্রোমাটিনে কি হবে ভাই? ইন্টারফেস ও প্রোফেজ পর্যায়ে এরা কি অধিক কুণ্ডলিত থাকবে। হ্যাঁ, ক্রোমোজোমের ইন্টারফেস ও প্রোফেজ, ইন্টারফেস ও প্রোফেসে কি হবে? তুমি পূর্ণ করে লিখবা। হ্যাঁ, ইন্টারফেস ও প্রোফেজ পর্যায়ে ক্রোমাটিনের যে অংশ অধিক কুণ্ডলিত থাকবে। ঠিক আছে, ইন্টারফেস ও প্রোফেসে কি থাকবে? এরা অধিক কুণ্ডলিত থাকবে। অধিক ক্রোমাটিনের যে অংশ এই ইন্টারফেস ও প্রোফেসে অধিক কুণ্ডলিত থাকবে। ঠিক আছে, পর্যায়ে অধিক, ইন্টারফেস ও প্রোফেজ পর্যায়ে অধিক কুণ্ডলিত থাকবে। অধিক কুণ্ডলিত থাকে। ঠিক আছে, সেটাই হচ্ছে মূলত হেটারোক্রোমাটিন। এরা অধিক কুণ্ডলিত থাকবে, কি করবে? নিষ্ক্রিয় ডিএনএ ধারণ করবে। নিষ্ক্রিয় ডিএনএ ধারণ করবে। ডিএনএ ধারণ করবে, এমআরএনএ সংশ্লেষিত হবে না। মেসেঞ্জার আরএনএ সংশ্লেষিত হয় না। সংশ্লেষিত হয় না। ঠিক আছে, আর ইউক্রোমাটিন কেমন হবে ভাই? ইউক্রোমাটিন ইন্টারফেস ও প্রোফেজ পর্যায়ে কম কুণ্ডলিত থাকবে এবং সক্রিয় ডিএনএ ধারণ করবে। ঠিক আছে, এরা কি হবে ভাই? কম কুণ্ডলিত। আমি সংক্ষেপে লিখলাম, তুমি পূর্ণ করে লিখবা। কম কুণ্ডলিত। ঠিক আছে, কি করবে? সক্রিয় ডিএনএ ধারণ। ডিএনএ ধারণ। আর কি হবে ভাই? আর হবে এমআরএনএ সংশ্লেষিত হবে। এমআরএনএ সংশ্লেষিত হয়। ঠিক আছে, এই ছিল আমাদের ক্রোমাটিন সম্পর্কে কিছু তথ্য। আচ্ছা, আমরা এবার ক্রোমাটিডে চলে যাই। মুছে দিলাম। হ্যাঁ, ক্রোমাটিড। মেটাফেজ পর্যায়ে ক্রোমোজোমগুলো লম্বালম্বি ভাবে 2টি অংশে বিভক্ত দেখা যায়, সেগুলোকেই মূলত বলা হয় ক্রোমাটিড। ওকে, ক্রোমাটিড। ক্রোমাটিড কি হবে ভাই? মেটাফেজ পর্যায়ে ক্রোমোজোমগুলোকে লম্বালম্বি 2টি অংশে বিভক্ত দেখা যায়। মেটাফেজ পর্যায়ে কোষ বিভাজনের মেটাফেজ পর্যায়ে ক্রোমোজোমগুলোকে লম্বালম্বি 2টি অংশে দেখা যায়। ক্রোমোজোমকে লম্বালম্বি 2টি অংশে বিভক্ত দেখা যায়। লম্বালম্বি
বাবা এমন করতেছো কেন? লম্বালম্বি দুটি অংশে বিভক্ত দেখা যায়, দুটি অংশে। বাবা দুষ্টামো করো না। এই যে দেখো কে দুষ্টামো করতেছে, বলে উঠবা। ক্রোমোজোমকে লম্বালম্বি দুটি অংশে বিভক্ত দেখা যায়, কান্না করো না, বিভক্ত দেখা যায়। এখানে আসো কেন, তুমি না ঘুমাইছিলা? দেখা যায়। দেখো মেটাফেজ পর্যায়ে ক্রোমোজোমকে কি হয় ভাই, লম্বালম্বি দুটি অংশে বিভক্ত দেখা যায়, ঠিক আছে? একেই বলা হয় কি, ক্রোমাটিড। খেয়াল করো, হ্যাঁ, ক্রোমাটিড কাকে বলা হয় ভাই? এই মেটাফেজ পর্যায়ে, কোষ বিভাজনের মেটাফেজ পর্যায়ে ক্রোমোজোমগুলোকে লম্বালম্বি দুটি অংশে বিভক্ত দেখা যায়, তখন তাকে কি বলা হয়? ক্রোমাটিড বলা হয়। কেমন, খেয়াল করো। এই যে কোষ বিভাজনের মেটাফেজ পর্যায়ে ক্রোমোজোমগুলোকে লম্বালম্বি দুটি অংশে বিভক্ত দেখা যায়, ঠিক আছে? এইগুলোকেই বলা হয় কি, ক্রোমাটিড। এগুলোই হচ্ছে কি ভাই, ক্রোমাটিড। ক্রোমাটিড এটা মূলত কি হয়, মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ পর্যায়ে দেখতে পাওয়া যাবে, ঠিক আছে? এইগুলোই হচ্ছে ক্রোমাটিড। আসো, ওরে কি বলেছে তোমাকে, প্রতিটি ক্রোমাটিডে কি থাকবে, একক ডিএনএ থাকে, এবং এই ক্রোমাটিডের আরেকটা নাম হচ্ছে ক্রোমোনেমাটা। ক্রোমোজোমের আরেকটা নাম হচ্ছে কি ভাই, ক্রোমোনেমাটা। দেখো এই তথ্যগুলো লিখে ফেলি। ক্রোমোজোমের আরেকটা নাম হচ্ছে ক্রোমোনেমাটা। দেখো ক্রোমোজোমের আরেকটা নাম হচ্ছে ক্রোমোনেমাটা। প্রতিটি ক্রোমাটিডে কি থাকে, একক ডিএনএ থাকে। প্রতিটি ক্রোমাটিডে একক ডিএনএ থাকে, একক ডিএনএ থাকে, ঠিক আছে ভাই? প্রতিটি ক্রোমাটিডে কি থাকে, একক ডিএনএ থাকে। বিজ্ঞানী বেজডভস্কাই ক্রোমোনেমাটা নামকরণ করেছে, ক্রোমোনেমাটা। কে ভাই? বিজ্ঞানী বেজডভস্কাই, ঠিক আছে? বিজ্ঞানী বেজডভস্কাই কি বলেছে, ক্রোমাটিডকে ক্রোমোনেমাটা নামকরণ করেছে, ঠিক আছে? নামকরণ। এই ছিল কি ভাই, ক্রোমাটিডের কিছু তথ্য। এবার আমরা সেন্ট্রোমিয়ারে চলে যাব। সেন্ট্রোমিয়ার তো জানোই, সেন্ট্রোমিয়ার কি ভাই, ক্রোমোজোমের অরঞ্জিত অঞ্চল, তাই না? আসো আমরা সেন্ট্রোমিয়ারে দেখি। সেন্ট্রোমিয়ার সেন্ট্রোমিয়ার কি ভাই, ক্রোমোজোমের অরঞ্জিত অঞ্চল। ঠিকই, এমসিকিউ এটা কিন্তু অনেক আসে, হ্যাঁ, মনে রাখবা। ক্রোমোজোম কি রঞ্জিত বস্তু, তাই না? কিন্তু এই ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটা হচ্ছে অরঞ্জিত। সেন্ট্রোমিয়ার অরঞ্জিত অঞ্চল, ঠিক আছে? প্রতিটি ক্রোমোজোমে একটি সেন্ট্রোমিয়ার থাকে, তবে একাধিক থাকে। প্রতিটি ক্রোমোজোমে একটি থাকে, তবে একাধিকও থাকতে পারে। প্রতিটি ক্রোমোজোমে একটি থাকে, একটি থাকবে, তবে একাধিকও থাকতে পারবে, ঠিক আছে? এটি ডিএনএ ও প্রোটিন দিয়ে তৈরি, অল্প পরিমাণ আরএনএ থাকে। একাধিকও থাকে, হ্যাঁ ভাই, তবে একাধিকও থাকতে পারে, একাধিক থাকতে পারে, ঠিক আছে? এটি কি দিয়ে তৈরি, প্রোটিন দিয়ে তৈরি। প্রোটিন, ডিএনএ প্লাস আরএনএ,
ঠিক আছে, সেন্ট্রোমিয়ার প্রোটিন ডিএনএ আরএনএ দিয়ে তৈরি, তবে আরএনএ কি থাকবে, অল্প পরিমাণ থাকবে কুণ্ডলিত অবস্থায়, অল্প থাকবে কুণ্ডলিত অবস্থায়, অল্প পরিমাণ আরএনএ অল্প পরিমাণ থাকে, কেমন, কুণ্ডলিত অবস্থায়, কুণ্ডলিত অবস্থায়। ঠিক আছে ভাই, এই হচ্ছে সেন্ট্রোমিয়ার। আমরা এবার মুখ্য কুঞ্জনে চলে যাব। আসো তো ভাই, মুখ্য কুঞ্জন কি? সেন্ট্রোমিয়ারের, দেখো এই যে সেন্ট্রোমিয়ারটা যে আছে, এই সেন্ট্রোমিয়ারের অবস্থানের জন্য ক্রোমোজোমের এই যে বাহুর প্রান্তগুলো চাপা হয়ে গেছে, তাই না? এইগুলোই হচ্ছে মূলত মুখ্য কুঞ্জন। ক্রোমোজোমে একটি খাঁজের সৃষ্টি করে, সেন্ট্রোমিয়ারের অবস্থান ক্রোমোজোমে খাঁজের সৃষ্টি করে, মুখ্য কুঞ্জন। সেন্ট্রোমিয়ারের অবস্থান ক্রোমোজোমে খাঁজের সৃষ্টি করে, সেন্ট্রোমিয়ারের অবস্থান ক্রোমোজোমে যে খাঁজের সৃষ্টি করে, সেন্ট্রোমিয়ারের অবস্থান সেন্ট্রোমিয়ারের অবস্থান যে খাঁজের সৃষ্টি করে। ঠিক আছে, ক্রোমোজোমে একটি খাঁজের সৃষ্টি করে। ক্রোমোজোমে একটি খাঁজের সৃষ্টি করে, খাঁজের সৃষ্টি করে। ঠিক আছে, তাকেই কি বলা হয়, মুখ্য কুঞ্জন বলা হয়। এবার গৌণ কুঞ্জন, দেখো মুখ্য কুঞ্জন ছাড়া অন্যান্য কুঞ্জনকে বলা হয় গৌণ কুঞ্জন। দেখো এই যে এখানে একটা কুঞ্জন আছে, এটা মুখ্য কুঞ্জন, এটা ছাড়া অন্যান্য যে কুঞ্জন সেটা হচ্ছে গৌণ কুঞ্জন। গৌণ কুঞ্জন, গৌণ কুঞ্জন কাকে বলবা ভাই, মুখ্য কুঞ্জন ছাড়া অন্যান্য ভাঁজকে বলা হয় গৌণ কুঞ্জন। মুখ্য কুঞ্জন ছাড়া অন্যান্য ভাঁজ, ছাড়া অন্যান্য ভাঁজ, অন্যান্য ভাঁজকে বলা হয় কি, অন্যান্য ভাঁজকেই বলা হয় গৌণ কুঞ্জন। হ্যাঁ, এই গৌণ কুঞ্জনকে বলা হয় নিউক্লিওলাস পুনর্গঠন অঞ্চল। এটা এমসিকিউ এর জন্য মনে রাখবা। এই গৌণ কুঞ্জনকে কি বলা হয় ভাই, বলা হয় নিউক্লিওলাস পুনর্গঠন অঞ্চল। নিউক্লিওলাস পুনর্গঠন, নিউক্লিওলাস পুনর্গঠন অঞ্চল, ঠিক আছে, এই ছিল আমাদের মুখ্য কুঞ্জন ও গৌণ কুঞ্জন। নিউক্লিওলাস পুনর্গঠন অঞ্চলের নামই হচ্ছে কি ভাই, গৌণ কুঞ্জন। আসো আমরা এবার স্যাটেলাইটে চলে যাই। এটা কিন্তু মহাকাশের স্যাটেলাইট না, হ্যাঁ, এটা হচ্ছে ক্রোমোজোমের স্যাটেলাইট। আসো, স্যাটেলাইট কি কোনো ক্রোমোজোমের এক বাহুর প্রান্তে ক্রোমাটিন সূত্র দ্বারা সংযুক্ত গোলাকার একটা অংশ। দেখো যে কোনো ক্রোমোজোমের এক বাহুর প্রান্তে ক্রোমাটিন সূত্র দ্বারা সংযুক্ত একটা গোলাকার অংশের নামই হচ্ছে স্যাটেলাইট। ওকে, স্যাটেলাইট। কোনো ক্রোমোজোমের এক বাহুর প্রান্তে ক্রোমাটিন সূত্র দ্বারা কি গঠিত একটা গোলাকৃতির অংশ, এক বাহুর প্রান্তে ক্রোমাটিন সূত্র দ্বারা সংযুক্ত গোলাকার অংশই হচ্ছে কি স্যাটেলাইট। ওকে, হচ্ছে 6 নম্বর অংশ, স্যাটেলাইট। স্যাটেলাইট ক্রোমোজোমের এক বাহুর প্রান্তে, ক্রোমোজোমের এক বাহুর প্রান্তে, এক বাহুর প্রান্তে
ক্রোমোজোমের এক বাহুর প্রান্তে ক্রোমাটিন সূত্র দ্বারা সংযুক্ত। ক্রোমাটিন সূত্র দ্বারা সংযুক্ত। সূত্র দ্বারা সংযুক্ত গোলাকার অংশ। সংযুক্ত গোলাকার অংশ। গোলাকার অংশ। ঠিক আছে, কোন কোন ক্রোমোজোমের এক বাহুর প্রান্তে ক্রোমাটিন সূত্র দ্বারা সংযুক্ত গোলাকার যে অংশ, এটার নাম হচ্ছে কি ভাই? স্যাটেলাইট। ক্রোমোজোমের যে স্থানটি নিউক্লিওলাস ধারণ করে তাকে বলা হয় কি? তাকেই স্যাটেলাইট বলা হয়। দেখো, এই যে ক্রোমোজোম, এই ক্রোমোজোমের যে অংশটা মূলত কি করে ভাই? এই ক্রোমোজোমের যে অংশটা মূলত নিউক্লিওলাস ধারণ করে তাকেই বলা হয় স্যাটেলাইট। ঠিক আছে, এই যে এটাই মূলত যে স্যাটেলাইটে কি করবে? নিউক্লিওলাস ধারণ করবে। ঠিক আছে, ক্রোমোজোমের যে অংশটা, এই ক্রোমোজোমের যে অংশটা নিউক্লিওলাসকে ধারণ করে, সেটাই হচ্ছে মূলত স্যাটেলাইট। হ্যাঁ, স্যাটেলাইট ক্রোমোজোমের যে অংশ নিউক্লিওলাস ধারণ করে। ঠিক আছে, তাকে আমরা কি বলবো ভাই? স্যাটেলাইট বলবো। আসলে লিখে দিই, ক্রোমোজোমের যে অংশ নিউক্লিওলাস ধারণ করে। ক্রোমোজোমের যে অংশ নিউক্লিওলাস ধারণ করে। ক্রোমোজোমের যে অংশ নিউক্লিওলাস ধারণ করে। ক্রোমোজোমের যে অংশ নিউক্লিওলাস ধারণ করে তাকে স্যাটেলাইট বলে। ঠিক আছে, এটা কিন্তু মহাকাশের স্যাটেলাইট না। তাকে স্যাটেলাইট বলে। ক্রোমোজোমের যে অংশ নিউক্লিওলাস ধারণ করে তাকে স্যাটেলাইট বলা হয়। আর স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে বলা হয় স্যাট ক্রোমোজোম। স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোম স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে কি বলা হয়? স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে বলা হয় স্যাট ক্রোমোজোম। ঠিক আছে ভাই, ওকে। দেখো, নিউক্লিওলাস বহনকারী ক্রোমোজোমকেও বলা হয় স্যাট ক্রোমোজোম, বা তুমি বলবা কি নিউক্লিওলাস বহনকারী ক্রোমোজোম। নিউক্লিওলাস বহনকারী ক্রোমোজোমকেও স্যাট ক্রোমোজোম বলা হয়। নিউক্লিওলাস বহনকারী ক্রোমোজোমকেও কি বলা হয়? স্যাট ক্রোমোজোম। ঠিক আছে ভাই, ওকে। এই ছিল আমাদের স্যাটেলাইট সম্পর্কে কিছু তথ্য। স্যাটেলাইট কি? ক্রোমোজোমের এক বাহুর প্রান্তে ক্রোমাটিন তন্তু দ্বারা কি হয়? গঠিত গোলাকার বস্তু, এটাই হচ্ছে স্যাটেলাইট। স্যাটেলাইট কি করে? নিউক্লিওলাস ধারণ করে, এটাকে বলা হয় স্যাট ক্রোমোজোম। ঠিক আছে, তাছাড়া স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে স্যাট ক্রোমোজোম বলা হয়। ক্রোমোজোমের যে অংশটি নিউক্লিওলাস ধারণ করে সেটাই হচ্ছে স্যাটেলাইট। ওকে, নিউক্লিওলাস বহনকারী ক্রোমোজোমকেও স্যাটেলাইট বলে আমরা জেনে নিলাম। আসলে এবার আমরা বাহু দেখি। সেন্ট্রোমিয়ারের উভয় পাশের অংশকে বাহু বলে। এটি সমান ও সমান হতে পারে। দেখো, সেন্ট্রোমিয়ারের উভয় পাশের অংশ। ঠিক আছে, সেন্ট্রোমিয়ারের উভয় পাশের অংশকে কি বলা হয়? বাহু বলা হয়। সেন্ট্রোমিয়ারের উভয় পাশের অংশ, এটা সমান ও সমান হতে পারে।
সেন্ট্রোমিয়ারের উভয় পাশের অংশ। মিয়ারের উভয় পাশের অংশ। সেন্ট্রোমিয়ারের উভয় পাশের অংশকে কি বলা হয়? বাহু বলা হয়। অংশকে বলা হয় বাহু। এটি সমান অসমান হতে পারে, এটি সমান অথবা অসমান হতে পারে। ঠিক আছে, বাহু ছোট বড় হতে পারে। সমান অসমান হতে পারে। ঠিক আছে, আমরা তাহলে বাহু দেখে নিলাম। এবার আমরা কাইনেটোকোর দেখব। সেন্ট্রোমিয়ারের একটি ছোট ঘাটনিক অবকাঠামো। কাইনেটোকোর। 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 এই কাইনেটোকোর কি ভাই? এই কাইনেটোকোর হচ্ছে উকার দিয়ে লিখছে কাইনেটোকোর। এটা কি একটা এই কাইনেটোকোর কি একটা সেন্ট্রোমিয়ারের ছোট ঘাটনিক অবকাঠামো। এটি সেন্ট্রোমিয়ারের ছোট ঘাটনিক অবকাঠামো। এটি সেন্ট্রোমিয়ারের ছোট ঘাটনিক অবকাঠামো। ছোট ঘাটনিক অবকাঠামো। ঠিক আছে, এখানে প্রোটিন থাকে কাইনেটোকোরে। সেন্ট্রোমিয়ারের ছোট ঘাটনিক অবকাঠামোই হচ্ছে কি কাইনেটোকোর। এটি মাইক্রোটিউবিউলের সাথে যুক্ত থাকে। এটি দেখো এই যে কাইনেটোকোরটা, এই যে কাইনেটোকোর এই যে মাইক্রোটিউবিউলের সাথে যুক্ত আছে, আর এই অংশটাই হচ্ছে কাইনেটোকোর। এটি মাইক্রোটিউবিউলের সাথে যুক্ত আছে। এটি মাইক্রোটিউবিউলের সাথে যুক্ত। এটি মাইক্রোটিউবিউলের সাথে যুক্ত। টিউবিউলের সাথে, এটি মাইক্রোটিউবিউলের সাথে যুক্ত। ঠিক আছে ভাই, এই ছিল কাইনেটোকোর সম্পর্কে কিছু তথ্য। আমরা এবার ক্রোমোমিয়ার দেখি। যে দেখো ক্রোমোমিয়ার কি হয় ভাই? প্যাকাইটিন উপদশায় কি হয়? যে গুটিকা দেখা যায় কিছু, এগুলোই হচ্ছে মূলত ক্রোমোমিয়ার। মায়োটিক প্রসেসের শুরুতে ক্রোমোজোমে যে ক্ষুদ্র ক্ষুদ্র গুটিকা দেখা যায়, এটাকে বলবো আমরা ক্রোমোমিয়ার। মায়োটিক প্রসেসের শুরুতে বাইডিওমিয়ার, ক্রোমোমিয়ার। ক্রোমোজোমে কি ভাই? যে গুটিকা দেখা যায়, ক্রোমোজোমে যে গুটিকা দেখা যায়, ক্রোমোজোমে যে গুটিকা দেখা যায় কখন? প্রোফেসের মায়োটিক প্যাকাইটিন উপদশায়। মায়োটিক প্রোফেসের শুরুতে প্যাকাইটিন উপদশায় যে গুটিকা দেখা যায়, ক্রোমোজোমে যে গুটিকা দেখা যায় সেটাই হচ্ছে ক্রোমোমিয়ার। কখন দেখা যাবে ভাই? প্যাকাইটিন উপদশায়। প্যাকাইটিন উপদশায়। প্রোফেসের শুরুতে মূলত প্যাকাইটিন উপদশায় যে গুটিকা দেখা যাবে ক্রোমোজোমে সেটাই হচ্ছে কি ক্রোমোমিয়ার। প্রোফেসের সূচনা লগ্নে ক্রোমোজোমের দেহে যেসব ক্ষুদ্র ক্ষুদ্র গুটিকা দেখা যায় সেটাই ক্রোমোমিয়ার নামে পরিচিত। প্রোফেসের প্যাকাইটিন উপদশায় ক্রোমোমিয়ারের সংখ্যা ও অবস্থান স্পষ্ট হয়। ঠিক আছে, অপর নাম আইডিওমিয়ার। ওকে ভাই, অর্থাৎ ক্রোমোজোমের যে গুটিকা দেখা যায় প্রোফেসের শুরুতে প্যাকাইটিন উপদশায় সেটাই হচ্ছে কি ক্রোমোমিয়ার।
ওকে, প্রোফেসের প্যাকাইটিন উপদশায় এটি স্পষ্ট হয়। প্যাকাইটিন উপদশায় কি হবে? এটি স্পষ্ট হবে। ওকে ভাই, এই ছিল আমাদের ক্রোমোমিয়ার। আমরা এবার চলে যাব ম্যাট্রিক্স আর পেলিকল স্তরে চলে যাব। ঠিক আছে, যদিও এই ম্যাট্রিক্স এবং পেলিকল স্তর আমরা চিত্রে দেই নাই, হ্যাঁ, কারণ এখানে এই দুইটা অংশ নিয়ে বিজ্ঞানীদের কি আছে, দ্বিমত আছে। কেউ কেউ বলেছে আছে অস্তিত্ব, কেউ কেউ বলেছে অস্তিত্ব নেই। তবে আমরা একটু জেনে নিব। তবে এই পেলিকল আর এই যে ম্যাট্রিক্সকে আমরা চিত্রে দেখানোর প্রয়োজন নেই। ওকে, দেখো ম্যাট্রিক্স 10 নম্বর অংশ, এটা ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স জানো কি ভাই? এই যে ক্রোমোজোমের বাহিরের দিকে যে ক্রোমাটিন সূত্রের চারদিকে পেলিকল নামক আবরণে আবৃত প্রোটিন ও আরএনএ পদার্থের স্তর। এটাকে আমি লিখে দিই, হ্যাঁ, পরে বুঝাই দিব। কি বলেছে তোমাকে? বলেছে কি ক্রোমাটিন সূত্রের চারদিকে, ক্রোমাটিন সূত্রের চারদিকে, ক্রোমাটিন সূত্রের চারদিকে, ক্রোমাটিন সূত্রের চারদিকে পেলিকল নামক আবরণে আবৃত, পেলিকল নামক আবরণে আবৃত, পেলিকল নামক আবরণে আবৃত, পেলিকল নামক আবরণে আবৃত। ক্রোমাটিন সূত্রের চারদিকে পেলিকল নামক আবরণে আবৃত প্রোটিন ও আরএনএ পদার্থের স্তর। প্রোটিন ও আরএনএ, প্রোটিন ও আরএনএ পদার্থের স্তর। ঠিক আছে, তবে আরেকটা কথা হচ্ছে আধুনিক গবেষণায় এর অস্তিত্বই প্রমাণিত হয়নি, এই জন্য আমরা চিত্রে রাখিনি। হ্যাঁ, দেখো এইগুলো হচ্ছে একটা ক্রোমাটিন আঁকাই আমরা। ঠিক আছে, আমরা একটা ক্রোমাটিড সূত্র আঁকাইছি, এই ক্রোমাটিড আঁকাইছি। এই ক্রোমাটিডে কি থাকবে ভাই? ক্রোমাটিন সূত্র থাকবে। ঠিক আছে, এই তোমাকে বলেছে এই ক্রোমাটিন সূত্রের চারদিকে, এই যে ক্রোমাটিন সূত্র আছে যে এটার চারদিকে পেলিকল নামক আবরণে আবৃত, ক্রোমাটিন সূত্রের চারদিকে পেলিকল নামক আবরণে আবৃত। ঠিক আছে, এটা ক্রোমাটিন সূত্র, এটার চারদিকে এই যে এটা কি পেলিকল আবরণ, এই পেলিকল নামক আবরণে আবৃত প্রোটিন ও আরএনএর একটা স্তর। এই যে প্রোটিন ও আরএনএর যে স্তর, এটাকেই বলবো আমরা কি ম্যাট্রিক্স। ঠিক আছে, ম্যাট্রিক্সটা কি? ম্যাট্রিক্সটা হচ্ছে পেলিকল আবরণে আবৃত প্রোটিন ও আরএনএ এর একটি স্তর। ঠিক আছে, ক্রোমাটিন সূত্রের চারদিকে এই যে স্তরটা দিয়েছি আমরা, এই যে স্তরটা আছে, এটাই হচ্ছে কি ভাই? পেলিকল, পেলিকল আবরণটা। হ্যাঁ, এই আবরণটাকে বলবো আমরা পেলিকল আবরণ। আর পেলিকল আবরণে আবৃত যে স্তরটা, ভেতরের যে স্তরটা আছে, সেটাই হচ্ছে কি, এই স্তরটাই হচ্ছে ম্যাট্রিক্স। আশা করি বুঝতে পেরেছো। ম্যাট্রিক্স কি ভাই? ক্রোমাটিন সূত্রের চারদিকে পেলিকল নামক আবরণে আবৃত। পেলিকল কিসের নাম? এটা একটা আবরণ। পেলিকল আবরণে আবৃত প্রোটিন ও আরএনএর যে স্তর, সেটাই হচ্ছে ম্যাট্রিক্স। আধুনিক গবেষণায় এর অস্তিত্ব প্রমাণিত হয়নি, তোমরা একটু যুক্ত করে নিবা। হ্যাঁ, আমরা এবার পেলিকলে চলে যাই। এই পেলিকলটা কি ভাই? এই পেলিকল হচ্ছে
ম্যাট্রিক্স সহ ক্রোমোজোমের বাহিরের একটি উপাদান। এটা কি? এই পেলিকল আবরণটা কি ভাই? এই পেলিকল আবরণ হচ্ছে, বুঝিও, পেলিকল আবরণ এটা কয় নম্বর অংশ? 11 নম্বর অংশ। লিখে নিবা, হ্যাঁ, এখানে লিখে 11 নম্বর অংশ। পেলিকল স্তরটা কি ভাই? বলো, পেলিকল আবরণটা তুমি কাকে বললাম? ম্যাট্রিক্স সহ ক্রোমোজোমের বাহিরের আবরণ। এই যে দেখো, ম্যাট্রিক্স সহ ক্রোমোজোমের যে বাহিরের আবরণ, ম্যাট্রিক্স সহ ক্রোমোজোমের বাহিরের আবরণ, ম্যাট্রিক্স সহ ক্রোমোজোমের বাহিরের আবরণ, ক্রোমোজোমের বাহিরের আবরণ, ম্যাট্রিক্স সহ ক্রোমোজোমের বাহিরের আবরণটাই হচ্ছে পেলিকল। ঠিক আছে, এই ক্লিনটন সোয়ানসন উল্লেখ করেছে, কিন্তু বিজ্ঞানী ডার্লিংটন, নভিকভ, রিস অস্বীকার করেছে। কি বললো তোমাকে? কথাটা কি বলেছে ভাই? এই পেলিকল আবরণটা যে আছে এটার উল্লেখ করেছে বিজ্ঞানী ক্লিনটন, সোয়ানসন, কিন্তু নভিকভ, রিস এবং ডার্লিংটন এটাকে আবার অস্বীকার করেছে। ঠিক আছে, উল্লেখ করেন, এই স্তরের কথা উল্লেখ করেন কে? এগুলো এমসিকিউর জন্য মনে রাখবা। উল্লেখ করেন কে? সোয়ানসন, সোয়ানসন এবং ক্লিনটন। ক্লিনটন, ক্লিনটন প্লাস সোয়ানসন। বিজ্ঞানী ক্লিনটন ও সোয়ানসন উল্লেখ করেছেন, ঠিক আছে। আর অস্বীকার করেন কে ভাই? নভিকভ, বিজ্ঞানী রিচ ও ডার্লিংটন। ডার্লিংটন, নভিকভ ও রিচ। ঠিক আছে, বিজ্ঞানী ডার্লিংটন, নভিকভ ও রিচ অস্বীকার করেছেন এই পেলিকল আবরণ নিয়ে, ঠিক আছে, এবং উল্লেখ করেছেন কে? ক্লিনটন ও সোয়ানসন। এই ছিল আমাদের পেলিকল আবরণ ও ম্যাট্রিক্স। তাহলে ম্যাট্রিক্সটা কি ভাই? ক্রোমাটিন সূত্রের চারদিকে পেলিকল আবরণে আবৃত প্রোটিন ও আরএনএর যে স্তর সেটাই হচ্ছে ম্যাট্রিক্স। আর পেলিকলটা কি? ম্যাট্রিক্স সহ, এই যে ম্যাট্রিক্স সহ ক্রোমোজোমের যে বাহিরের যে আবরণ সেটাই হচ্ছে পেলিকল স্তর আবরণ, ঠিক আছে। এই পেলিকল আবরণটা কি উল্লেখ করেছেন বিজ্ঞানী সোয়ানসন ও ক্লিনটন, এবং অস্বীকার করেছে ডার্লিংটন, নভিকভ ও রিস, ঠিক আছে। আর এই ম্যাট্রিক্স যে, এই ম্যাট্রিক্স হচ্ছে কি ভাই, আধুনিক গবেষণায় এই ম্যাট্রিক্সের অস্তিত্ব পাওয়া যায়নি। দেখো, আমরা এবার ক্রোমোমিয়ার, টেলোমিয়ার দেখবো, ঠিক আছে, যেটাকে বলেছিলাম কি ভাই, এটা বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন অঞ্চল যেটা মানুষের ঝরা নিয়ন্ত্রণ করে। টেলোমারেস এনজাইম ঝরা নিয়ন্ত্রণ করে। বুঝিও ভাই, এটা সম্পর্কে আমাদের একটু জানতে হবে বিস্তারিত। টেলোমিয়ার, টেলোমিয়ার, ঠিক আছে। এই যে মোলারের মতে ক্রোমোজোমের উভয় প্রান্তে বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ অঞ্চলকেই বলা হয় কি? টেলোমিয়ার। এই যে মোলার বিজ্ঞানীর নাম, ঠিক আছে, এই যে মোলার, বিজ্ঞানী এইচ জে মোলারের মতে ক্রোমোজোমের উভয় পাশের বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন অঞ্চল, এই দেখো উভয় পাশে বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ অঞ্চল, উভয় প্রান্তে বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ অঞ্চল, ক্রোমোজোমের উভয় প্রান্তের বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন অঞ্চল, ক্রোমোজোমের উভয় প্রান্তের, ক্রোমোজোমের উভয় প্রান্তের বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ অঞ্চল, বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ অঞ্চলকেই, অঞ্চলের নামই হচ্ছে কি ভাই?
বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ অঞ্চলকেই বলা হচ্ছে টেলোমিয়ার। মনে রাখতে হবে টেলোমিয়ারের সংজ্ঞাটা কি ভাই? ক্রোমোজোমের উভয় প্রান্তে বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ অঞ্চলই হচ্ছে টেলোমিয়ার। টেলোমিয়ার হলো ডিএনএ এর রিপিটেড সিকোয়েন্স। ঠিক আছে, এটি কি ডিএনএ এর রিপিটেড সিকোয়েন্স। রিপিটেড সিকোয়েন্স। ডিএনএ রিপিটেড সিকোয়েন্স হচ্ছে কি টেলোমিয়ার। কোষ বিভাজনে ডিএনএ এর কোডিং অঞ্চলকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে। ভাই কোডিং অঞ্চল বোঝো, যেখানে কোড তৈরি করে। হ্যাঁ, ওকে আমরা ডিএনএ রেপ্লিকেশন গিয়ে দেখবো এইগুলো। তুমি একটু মনে রাখবা ডিএনএ রিপিটেড সিকোয়েন্স হচ্ছে কি টেলোমিয়ার। দেখো আমরা কি জানি, তাকে এটা নিয়ে আলোচনা না করি, বড় হয়ে যাবে। দেখো ক্রোমোজোমের উভয় প্রান্তের বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন অঞ্চল হচ্ছে টেলোমিয়ার। ডিএনএ রিপিটেড সিকোয়েন্স হচ্ছে কি ভাই এই টেলোমিয়ার। ঠিক আছে, ওকে বলেই ফেলি। দেখো একটা ক্রোমোজোম আঁকাচ্ছি আমরা। কোডিং ও নন কোডিং অঞ্চল একটু বুঝো। ঠিক আছে, এইখানে প্রান্তে কি আছে? টেলোমিয়ারাস, বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ অঞ্চল। ঠিক আছে, ওকে দেখো কোডিং অঞ্চল যেখানে কি হবে মেসেঞ্জার আরএনএ তৈরি হবে। বুঝছো, কোডিং অঞ্চলে কি হবে মেসেঞ্জার আরএনএ তৈরি হবে, আর যেখানে মেসেঞ্জার আরএনএ তৈরি হবে না সেটা হচ্ছে ভাই নন কোডিং অঞ্চল। ঠিক আছে, নির্দিষ্ট কোড থাকবে। ঠিক আছে, যেমন এডিনিনের সম্পূরক ক্ষারক থাইমিন, গুয়াসিনেরটা হবে সাইট্রোসিন। ঠিক আছে, এইগুলো হচ্ছে কি ভাই বিভিন্ন নাইট্রোজেন গঠিত ক্ষারক, এইগুলোর সাথে মিলবে। এগুলো নিয়ে আমরা সামনে আলোচনা করব। ঠিক আছে, আসো কোডিং অঞ্চল আর নন কোডিং অঞ্চল নিয়ে কথা বলি। ঠিক আছে, এগুলো হচ্ছে কি কোডিং অঞ্চল, কারণ এমআরএনএ তৈরি হবে। কোডিং অঞ্চল, ঠিক আছে, কারণ কি এমআরএনএ তৈরি হয়, এটাকে আমরা বলবো কোডিং অঞ্চল। ওকে, আর নন কোডিং অঞ্চল কোনগুলোকে বলবো ভাই? এটা তো আরো পেঁচানো থাকবে, তাই না? এটা কি আরো পেঁচানো থাকবে। ঠিক আছে, এরকম করে আরো পেঁচানো থাকবে। পরে এইগুলো আস্তে আস্তে একটা সাথে আর একটা মিলে কোডিং অঞ্চল তৈরি করবে। বুঝছো, এইগুলোই হচ্ছে মূলত নন কোডিং অঞ্চল। এখন দিয়ে দিই। ঠিক আছে, এইগুলো হচ্ছে কি ভাই নন কোডিং অঞ্চল। নন কোডিং অঞ্চল, নন কোডিং অঞ্চল। ঠিক আছে, এখানে কি হবে না এমআরএনএ তৈরি হবে না। এই কোডিং নন কোডিং নিয়ে আমরা সামনে আলোচনা করবো এই অধ্যায় একদম শেষের দিকে। ঠিক আছে, দেখুন এমআরএনএ তৈরি হয় না, ঠিক আছে ভাই, কোডিং অঞ্চলে কি হবে এমআরএনএ তৈরি হবে, নন কোডিং অঞ্চলে এমআরএনএ তৈরি হবে না। ঠিক আছে, এই ডিএনএ রিপিটেড সিকোয়েন্সই হচ্ছে কি ভাই টেলোমিয়ার। ওকে, কোষ বিভাজনের সময় ডিএনএর কোডিং অঞ্চলকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে। কি বলছে তোমাকে? এই টেলোমিয়ার কি করে কোডিং অঞ্চলটাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে। ওকে, কোডিং অঞ্চলকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে টেলোমিয়ার। কোডিং অঞ্চল যেখানে এমআরএনএ তৈরি হয়, কোডিং অঞ্চলকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে। কোষ বিভাজনের সময় ডিএনএ এর কোডিং অঞ্চলকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে টেলোমিয়ার। রক্ষা করে।
ঠিক আছে ভাই, ওকে। কোষ বিভাজনের সময় টেলোমিয়ারের দৈর্ঘ্য কমতে থাকে, ঠিক আছে, তাই টেলোমিয়ারের দৈর্ঘ্য দেখে বলা যেতে পারে কোষটি আর কতবার বিভাজন হবে বা জীবটি আর কতদিন বাঁচবে। বুঝছো কথাটা? কি বলেছে তোমাকে? তোমাকে বলেছে যে কোষ বিভাজনের সময় এই টেলোমিয়ারের দৈর্ঘ্যটা কমতে থাকে, তাই এটার দৈর্ঘ্য দেখে বলা যাবে কোষটি আর কতবার বিভাজিত হবে আর জীবটি আর কতদিন বাঁচবে। কোষ বিভাজনের সময় টেলোমিয়ারের দৈর্ঘ্য কমতে থাকে। কোষ বিভাজনের সময় টেলোমিয়ারের দৈর্ঘ্য কমতে থাকে। বুঝিও, কোষ বিভাজনের সময় টেলোমিয়ারের দৈর্ঘ্য কমতে থাকে। টেলোমিয়ারের দৈর্ঘ্য কমতে থাকে। টেলোমিয়ারের দৈর্ঘ্য কমতে থাকে। দৈর্ঘ্য কমতে থাকে, ঠিক আছে। কোষ বিভাজনের সময় কি হয়? কোষ বিভাজনের সময় টেলোমিয়ারের দৈর্ঘ্য কমতে থাকে। কোষ বিভাজনের সময় টেলোমিয়ারের দৈর্ঘ্য কমতে থাকে, তাই এটা দেখে তুমি কি বলতে পারবা? তাই এই দৈর্ঘ্য দেখে বলা যাবে কোষটি আর কতবার বিভাজিত হবে বা জীবটি আর কতকাল বাঁচবে, ঠিক আছে। তাই এর দৈর্ঘ্য পরিমাপ করে বলা যায় কোষটি কতবার বিভাজিত হবে। তাই এর দৈর্ঘ্য পরিমাপ করে বলা যায় দৈর্ঘ্য পরিমাপ করে বলা যায় কোষটি আর কতবার বিভাজিত হবে। কোষটি কতবার বিভাজিত হবে বা জীবটি কতদিন বাঁচবে। কোষটি কতবার বিভাজিত হবে, কতবার বিভাজিত হবে বা জীবটি কতদিন বাঁচবে, কতদিন বাঁচবে। ঠিক আছে ভাই, কোষ বিভাজনের সময় টেলোমিয়ারের দৈর্ঘ্য কমতে থাকে, তাই এর দৈর্ঘ্য পরিমাপ করে বলা যায় কোষটি কতবার বিভাজিত হবে বা জীবটি কতদিন বাঁচবে। বুঝতে পেরেছ? দেখো, টেলোমিয়ারের দৈর্ঘ্য তো জানি, হ্যাঁ, কতগুলো থাকে। জন্মকালে টেলোমিয়ারের দৈর্ঘ্য ৮০,০০০ বেস পেয়ার, ৩৫ বছর বয়সে ৩০,০০০ বেস পেয়ার, ৬৫ বছর বয়সে কি ভাই ১৫০০ বেস পেয়ার মাত্র। কি বলেছে? যখন জন্মকাল তখন এই টেলোমিয়ারে বেস পেয়ার থাকে ৮০,০০০, যখন ৩৫ বছর হয় তখন হয় ৩০,০০০ এবং ৬৫ বছরে হয় ভাই ১৫০০। দেখছ? মানে কি বয়স বৃদ্ধির সাথে সাথে কি হয়, বেস পেয়ার সংখ্যা কমতে থাকে, মানে কোষের বিভাজন হওয়ার সম্ভাবনা কমতে থাকে, অর্থাৎ কোষগুলো কি হয় আস্তে আস্তে বয়স বাড়ার সাথে সাথে কি হয় মারা যেতে থাকে। তাই তো এই জন্যই তোমাকে বলেছে এই টেলোমিয়ারের দৈর্ঘ্য দেখে বলা যায় জীবটি আর কতকাল বাঁচবে বা কোষটি আর কতবার বিভাজিত হবে। দেখো, জন্মকালে টেলোমিয়ারের দৈর্ঘ্য ৮০,০০০ বেস পেয়ার। জন্মকালে ৮০,০০০ বেস পেয়ার, মানে বিপি মানে বেস পেয়ার। ঠিক আছে। ৩৫ বছরে কত? ৩০,০০০ বেস পেয়ার এবং ৬৫ বছরে কত? ১৫০০ বেস পেয়ার। ১৫০০ বেস পেয়ার। ৬৫ বছরে ১৫০০ বেস পেয়ার। দেখছ? মানে কি বয়স বৃদ্ধির সাথে সাথে কি হয় বেস পেয়ার সংখ্যা কমতে থাকে, টেলোমিয়ারের দৈর্ঘ্যটা কমতে থাকে। ওকে, আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে টেলোমিয়ারের নিয়ন্ত্রণে সৃষ্ট টেলোমারেস এনজাইম আমাদের ঝরা নিয়ন্ত্রণ করে।
ঝরা রোদ বোঝো, মানে কি বয়স বাড়ার সাথে সাথে কি হয়, আমাদের চামড়াতে ভাঁজ পড়ে যায়, কুঁচকে যায়। ওকে, এইগুলো হচ্ছে ঝরা, মানে রোগ অসুখ বিসুখ নিয়ন্ত্রণ করে। দেখছো, বয়স বৃদ্ধির সাথে সাথে কি হয়, আমাদের শরীরে অসুখ বাড়তে থাকে, তাই না? এই কথাটা লিখে দেই, তাহলে এই টেলোমিয়ার সম্পর্কে সব তথ্য আমাদের জানা শেষ হয়ে যাবে। মুছে দিই এটা, হ্যাঁ। টেলোমিয়ারের নিয়ন্ত্রণে টেলোমারেস এনজাইম, নিয়ন্ত্রণে সৃষ্ট টেলোমারেস এনজাইম। টেলোমিয়ারের নিয়ন্ত্রণে এই কথাটা মনে রাখবা, এমসিকিউ বেশি আসে। টেলোমিয়ারের নিয়ন্ত্রণে সৃষ্ট টেলোমারেস এনজাইম, টেলোমারেস এনজাইম কি করে ভাই? মানুষের ঝরা নিয়ন্ত্রণ করে। এই টেলোমারেস এনজাইম কি করে? টেলোমারেস এনজাইম মানুষের ঝরা রোধ করে। মানুষের ঝরা রোধ করে। ঠিক আছে, এমসিকিউর জন্য মনে রাখবা, টেলোমিয়ারের নিয়ন্ত্রণে সৃষ্ট টেলোমারেস এনজাইম মানুষের ঝরা নিয়ন্ত্রণ করে, মানুষের ঝরা রোধ করে। এই ছিল কি ভাই, টেলোমিয়ার সম্পর্কে আমাদের কিছু তথ্য। টেলোমিয়ারের মাধ্যমে আমরা ক্রোমোজোমের ভৌত গঠন বিস্তারিত জেনে নিলাম। আজকের ক্লাসটি এ পর্যন্তই থাকবে। আশা করি তোমরা সবাই আজকের ক্লাসটি বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।